হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে বোর্ডের কর্নারে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারে কোর্স ফি কী রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো, ঠিক আছে, তো এখানে কি বলছে 1199 তোমাদের কোর্স ফি আছে। এখন কিন্তু তোমাদেরকে এটা দিতে হচ্ছে না, এর বিনিময়ে শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্টদের, যেখানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য। ঠিক আছে, তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঝটপট যুক্ত হয়ে কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। তাহলে আমি এখন আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো, তো কি বলছে, বাংলা উপন্যাসে আত্মপ্রতিষ্ঠা ঘটেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে। তাহলে আমরা দেখতেই পারছি বাংলা উপন্যাসের ক্ষেত্রে বাংলা উপন্যাসের যে আত্মপ্রতিষ্ঠা সেটা কিন্তু ঘটেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার হাত ধরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাসের ক্ষেত্রে তার অবদান কিন্তু একদম বিশেষভাবে রয়েছে, যেখানে বাংলা উপন্যাসে প্রাণ পুরুষ বঙ্কিমচন্দ্র, এই কথা আমাদের স্বীকার করতেই হবে। ঠিক আছে, তাহলে কি বলছি যে বাংলা উপন্যাসে যে প্রাণ পুরুষ তিনি কিন্তু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই কথা কিন্তু অস্বীকার করলে আমাদের হবে না, যেখানে বঙ্কিম সাহিত্যপাঠ ব্যতীত আমাদের পরিত্রাণ নেই। বাংলা উপন্যাসের জন্ম 150 বছর অতিক্রম করার পরেও তিনি অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বাংলা ভাষায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাসের জন্ম কিন্তু তার আর কি যে উপন্যাসগুলো তিনি লিখেছেন তার 150 বছর আগে হয়ে গেছিল, তারপরেও কিন্তু তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে কিন্তু খ্যাতি লাভ করেন বাংলা উপন্যাসের সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর কি বলছে যে বঙ্গদর্শনের হাত ধরে যে বঙ্কিম সাহিত্যকে আমরা পেয়েছি, যেখানে আমরা দেখছি এই সাহিত্যিককে, সেখানে বাংলা সাহিত্যের ভিত্তি প্রতিষ্ঠা হয়েছিল এই যে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে এই পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, তারপর যেখানে কি বলছে দেখো, সঙ্গতভাবে অনুজ রবীন্দ্রনাথ যে আছে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা প্রথম 3টি উপন্যাস, যেখানে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, তার সঙ্গে মৃণালিনী। ঠিক আছে, তো ইতিহাস ও রোম্যান্সের সংমিশ্রণে গড়ে উঠেছে। তবে এর মধ্যে দিয়ে বঙ্কিমের যাত্রাপথ স্পষ্ট হয়ে উঠেছিল 1872 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র সম্পাদনা করলেন বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে এর মাধ্যমে। ঠিক আছে, কি বলছে যে এই পত্রিকাকে কেন্দ্র করে বঙ্কিম সাহিত্য জোয়ার এলো, যেখানে উপন্যাসে আগে থেকে হাত দিয়েছিলেন, এবার কিন্তু তিনি কি করলেন, প্রবন্ধে। দেখো, উপন্যাসের ক্ষেত্রে তো তিনি খ্যাতি লাভ করলেন, তারপরে প্রবন্ধের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি সেই প্রবন্ধেও তিনি হাত দিলেন, যেখানে বঙ্গদর্শনের সূচনালয় যে রয়েছে সেখানে শুরু থেকেই বিষবৃক্ষ, তার সঙ্গে এই বিষবৃক্ষ উপন্যাস যেটা 1872 সালে লেখা হয়েছিল, যেখানে প্রকাশ হলো। এখানে কি বলছে, বঙ্কিমের সামাজিক উপন্যাসের পর্যায়ে রয়েছে বিষবৃক্ষ, তার সঙ্গে রজনী। ঠিক আছে, তো এই দুটা যে রয়েছে প্রবন্ধ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কি রয়েছে, কৃষ্ণকান্তের বীণ। এই 3টা উপন্যাস, ঠিক আছে, কৃষ্ণকান্তের। তো এই যে 3টি উপন্যাস, এই 3টি উপন্যাসকে আমরা দেখছি মনস্তাত্ত্বিক সূচনা কিন্তু হয়েছিল। তো কি বলছে, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের বীণ, তার সঙ্গে বলা হচ্ছে যে রজনী। এই যে 3টা উপন্যাস যে আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্রের, এই 3টা উপন্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি
যেখানে একটা জোয়ার এলো, যেখানে বলছে যে এই 3 উপন্যাসে মনস্তাত্ত্বিকতার সূচনা হয়েছিল 19 শতকের বিধবা বিবাহ যে আছে, এই বিধবা বিবাহের সামাজিক যে সমস্যা সেটাকে সামনে রেখে বঙ্কিমচন্দ্র দুটি উপন্যাস যে বললাম একটুকুন আগেই, বিষবৃক্ষ তার সঙ্গে কৃষ্ণকান্তের উইক, ঠিক আছে, সেই সামাজিক যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই দুটি উপন্যাস কিন্তু লিখলেন। সেই সঙ্গে পুরুষের যে রিপুময় যে প্রবৃত্তি, তার সঙ্গে চিত্ত সুখই যে পতনের কারণ, তা কিন্তু খুব সুন্দরভাবে তিনি দেখিয়ে দিলেন এই দুটি উপন্যাসের মধ্যে, বিষবৃক্ষ তার সঙ্গে কৃষ্ণকান্তের উইক যে আছে, যেখানে এক পুরুষ দুই নারীকে সামনে রেখে এক ত্রিভুজ প্রেমের যে চিত্র সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুললেন। ঠিক আছে, তারপর দেখো কি বলছে বঙ্কিমচন্দ্র যে রয়েছে, সেই বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক উপন্যাসগুলির মধ্যে কি কি আছে, যেখানে আনন্দমঠ রয়েছে, শালগুলো দেখো পাশে দাওয়াই আছে, আমি আর বলছি না। তারপরে রয়েছে দেবী চৌধুরানী, ঠিক আছে। তো এই সমস্তগুলো আমরা দেখবো দেশাত্মমূলক যে রয়েছে, দেশাত্মবোধক উপন্যাস, তার সঙ্গে রয়েছে সীতারাম, তার সঙ্গে এই সব উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্রের কাহিনী অপেক্ষা তত্ত্বকে প্রধান করে তোলে। ঠিক আছে, তো এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। দেশাত্মবোধক যে উপন্যাস, তার মধ্যে তিনি কি করেছেন, তত্ত্ব যে রয়েছে তত্ত্বকে কিন্তু বেশি আর কি প্রাধান্য দিয়ে কিন্তু তিনি তার এই উপন্যাসগুলি ফুটিয়ে তুলেছিলেন, যেখানে অনুশীলন তত্ত্ব, ধর্ম ব্যাখ্যা বড় হয়ে ওঠে। এবং আনন্দমঠ যে আছে, আনন্দমঠ কিন্তু এর মূল সুর স্বদেশ, যেখানে বন্দে মাতরম ধ্বনি এখানেই আমরা শুনতে পাই, যদিও বঙ্কিম বহু পূর্বে তা লিখেছিল, যেখানে ভবানন্দ, জীবনানন্দ, শান্তি তার সঙ্গে কল্যাণীরা যে নেমেছে স্বদেশ উদ্ধারে, দেশ উদ্ধার হইতেই আবার তারা নিজস্ব জীবনে ফিরে গেছে। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় লিখেছেন দেবী চৌধুরানী, যখন সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছিল সেই পটভূমিকায় কিন্তু তিনি দেবী চৌধুরানী যে উপন্যাস, এই উপন্যাস কিন্তু তিনি রচনা করলেন। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তো এই যে বঙ্কিমচন্দ্র যে রয়েছে, বঙ্কিমচন্দ্রের উপন্যাসে শিল্প আন্দোলনের নীতি বড় হয়ে উঠেছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে আসলে বঙ্কিমচন্দ্র ছিলেন 19 শতকের মানুষ, নিজের মনন গড়ে তুলেছিলেন নীল বেনাম পড়ে, যেখানে বঙ্কিমের সামনে উপন্যাসের কোনো মডেল ছিল না। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি তিনি যেই সময় ছিলেন সেই সমকালীন যে বিভিন্ন সামাজিক আর কি সমস্যা ছিল সেটা নিয়ে, তার সঙ্গে যে তার দেশাত্মবোধক যে প্রেম রয়েছে সেগুলি বিষয় নিয়ে কিন্তু তিনি আর কি এই উপন্যাসগুলো গড়ে তুললেন। ঠিক আছে, তারপর কি বলছে, ফলে আমরা দেখতে পাচ্ছি তাকে পাশ্চাত্যের কাছে ধার নিতে হয়েছিল, যেখানে শিল্পনীতি দ্বন্দ্ব অপেক্ষা বড় কথা হলো বঙ্কিমচন্দ্র একটি নতুন সাহিত্যধারার সৃষ্টি করিয়েছিলেন, যেখানে সঙ্গতভাবে রবীন্দ্রনাথ শ্রদ্ধা জানিয়েছে, যে বলেছে কি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার সম্পর্কে বলেছে যে বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করেছেন, তাহলে একটা নতুন সুর। ঠিক আছে, তো একটা নতুন সুর কিন্তু তিনি আর কি সাহিত্যের দিয়ে কিন্তু নিয়ে আসলেন। ঠিক আছে, তো এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসে যে তার অবদান, সেটা নিয়ে দেখো প্রথম থেকে ক্লাসটা তোমরা একবার দেখে নাও। দেখো, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।